আমরা অনেকেই আছি যারা সেবামূলক সংগঠনে জড়িত থাকি। আচ্ছা, কেমন হয় যদি আপনাদের নিজেদেরই একটি অ্যাপ থাকে, সেটির মাধ্যমে কখন কি প্রয়োজন, কোথায় প্রোগ্রাম আছে বা যে কোনো নোটিশ আপনি জানতে পারবেন। আমি এআই দিয়ে এই অ্যাপটি তৈরি করেছি, যেটির মাধ্যমে কোনো সংগঠন পরিচালনা করা যাবে। আর এই অ্যাপকে কন্ট্রোল করার জন্য ফায়ারবেসকে কানেক্ট করে একটি অ্যাডমিন অ্যাপ তৈরি করেছি। প্রথমেই জেনে নিই ইউজার অ্যাপে কী কী থাকছে। ইউজার অ্যাপ ওপেন করলে সংগঠনের লোগো এবং তার নাম থাকবে, আর নিচের দিকে কিছু লিস্ট আছে। এগুলো মূলত হোম সেকশনের অংশ। এই লিস্টগুলো 3 ধরনের, যেমন নোটিশ, সদস্যের তালিকা এবং আপনাদেরই প্রয়োজনীয় কোনো লিঙ্ক থাকবে। এই সকল লিস্ট অ্যাডমিন নিজেই অ্যাডমিন অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবে এবং ওই লিস্টে আপডেটও করতে পারবে। হোম সেকশনের পাশেই আছে নোটিশ সেকশন, যেখানে সংগঠনের লিডার কোনো পোস্ট করবে এবং সদস্যদের উদ্দেশ্যে কোনো নোটিশ দিতে পারবে। রক্ত সেকশনে আপনাদের সংগঠনের রক্তদানের মতো কোনো সেবামূলক কাজ করে থাকলে এখানে রক্তের জন্য কোনো নোটিশ দিতে পারবে এবং যে সকল সদস্যরা রক্ত দিতে আগ্রহী তারা এখানে কমেন্টে তাদের মতামত দিতে পারবে। অ্যাট লাস্ট চ্যাট সেকশনে সদস্যরা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবে, যেমনটি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে থাকি। এখানে আপনি যতগুলো অপশান দেখছেন সবগুলো প্রপারভাবে এডিট করার জন্য অ্যাডমিন অ্যাপে সকল প্রকার অপশান রাখা হয়েছে। তো আমি এই অ্যাপ দুইটি কীভাবে তৈরি করেছি সেটি থাকছে এই ভিডিওতে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে অ্যাপটি তৈরি করবেন তার কোডিং যাতে কেউ চুরি করে নিতে না পারে সেই উপায়টিও আমি এখানে দেখিয়েছি। তো আর সময় নষ্ট করব না, ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়ে পরিকল্পনা। অ্যাপটিতে কোথায় কী কী রাখবেন এবং কী কী ফিচার রাখবেন এগুলোই। তো এই কাজটি করার জন্য আমাকে হেল্প করে এই অ্যাপটি তৈরি করার জন্য যিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, যদিও তার পরিকল্পনার সাথে আমারও নিজেরও কিছু আইডিয়া যুক্ত করি। আমি এর আগের একটি ভিডিওতে এআই দিয়ে আরও একটি অ্যাপ তৈরি করেছিলাম। ওই ভিডিওটি দেখে মূলত তিনিও এই অ্যাপটি তৈরি করার জন্য চেষ্টা করেছিল। ইউজার অ্যাপের ইউআই ডিজাইনটি তৈরি করতে পারলেও অ্যাডমিন অ্যাপে যেয়ে তিনি প্রবলেম ফেস করে, যে কারণে আমার সাথেই যোগাযোগ করে। তো তিনি যে অ্যাপটি তৈরি করেছিল সেটিও আমাকে দেয়, তো আমিও সেই অ্যাপটি দেখি। এখন আমাদের দুইজনের পরিকল্পনা অনুযায়ী কোডিং লেখার জন্য আমি গুগল এআই স্টুডিওকে ব্যবহার করি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রম্পট লিখতে শুরু করি। তো প্রম্পট তৈরি করার জন্য যে বিষয়গুলো আপনি অবশ্যই আপনার প্রম্পটে উল্লেখ করবেন সেগুলো হলো, আমাকে একটি অ্যাপের জন্য কোডিং লিখে দিবে। তো কোডিং লেখার জন্য যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, 3JS, SVJ, PHP, যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করবে সেগুলো শুধুমাত্র একটি ফাইলে বিস্তারিত কোড লিখবে। কোডিংয়ে কোনো কিছুই বাদ দিবে না এবং যে সকল অপশান তুমি রাখবে সেগুলো প্রপারভাবে কাজ করতে হবে এবং অ্যাপটির ইন্টারফেস খুবই ইউনিক এবং আধুনিক হতে হবে। জাস্ট এটুকু লেখার পর আপনার অ্যাপের নাম, অ্যাপের বৈশিষ্ট্য এবং অ্যাপটিতে কী কী ফিচার রাখতে যাচ্ছেন সেগুলো আপনি উল্লেখ করে দিবেন। এই প্রম্পটটি তৈরি করার পর গুগল এআই স্টুডিওতে সেন্ড করার আগে আপনাকে অবশ্যই মডেল সিলেক্ট করতে হবে। তো মডেল হিসেবে জিমিনাই 2.5 প্রো এই মডেলটি আপনি সিলেক্ট করবেন, তাহলে কোডিংয়ের জন্য ভালো রেজাল্ট পাবেন। তো প্রম্পটটি যখন এখানে পেস্ট করবেন তো আপনার জন্য এখানে কোডিং লেখা শুরু করবে। এআই স্টুডিও থেকে অনেক দ্রুতই কোডিংগুলো পাওয়া যায়। আর আপনার যদি প্রম্পট তৈরি করতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনি সেখান থেকে এই প্রম্পটটি কপি করে নিতে পারেন। তো আপনাকে যখন সম্পূর্ণ কোডিং লিখে দিবে তখন আপনি এই কোডিংটি কপি করে নেবেন। এখন পরবর্তী কাজ হচ্ছে এই কোডিংকে রান করে দেখা, এখানে আপনাকে কেমন অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছে। কোডিংটি রান করার জন্য আমি হোপ ওয়েব এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব, যেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপটি ওপেন করে প্রথমে এখানে একটি প্রজেক্ট তৈরি করে নেবেন এবং প্রজেক্টে প্রবেশ করার পর index.html যে ফাইলটি দেখছেন তার মধ্যে প্রবেশ করবেন এবং এখানে যে সকল কোডিংগুলো আছে সেগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিবেন এবং আপনি যে কোডিংটি কপি করেছিলেন সেই কোডিংটি এখানে পেস্ট করবেন। নিচে এই কোডিংটি রান করার জন্য একটি আইকন দেখবেন, যেখানে টাচ করলে আপনার এই কোডিংয়ে কী অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। এই প্রসেসটি ফলো করে বেশ কয়েকবার আমি কোডিং জেনারেট করে নিই এবং সেগুলোর রেজাল্ট আমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখি, কিন্তু কোনোবারই আমার অ্যাপ্লিকেশনের ইউআই ডিজাইন আমার কাছে ভালো লাগে নাই। আর যিনি আমাকে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি নিজেই তো একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিল এবং তার ইউআই ডিজাইনের মতোই বা তার পছন্দের মতোই আমার অ্যাপটি তৈরি করার পরিকল্পনা ছিল। তাই আমি তার দেওয়া অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিই এবং ওই স্ক্রিনশটটি এডিট করে আমার পছন্দের মতো একটি ইউআই ডিজাইন তৈরি করে নিই।
পিকচারটি রেডি হওয়ার পর আবারও গুগল এআই স্টুডিওতে আসি এবং আমার পিকচারটি আপলোড করে আমার অ্যাপের ইউআই ডিজাইন এই পিকচারের মতোই করতে বলি। তো এখানে আমার দেওয়া পিকচারের ডিজাইন অনুযায়ী এখানে কোডিং তৈরি করে দেয়। তো এই কোডিংটি কপি করে আমার দেখানো প্রসেস অনুযায়ী আমি এই কোডিংটিও রান করে দেখি। তো রেজাল্টে দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটি দিয়েছিলাম সেই পিকচারের মতোই এটির ইউআই ডিজাইন অনেক অংশেই তৈরি করে দিয়েছে, কিন্তু এখানে অনেক কিছুই মিসিং আছে। আপনি যেহেতু আগে পরিকল্পনা করে নিয়েছিলেন তাই আপনি রেজাল্ট থেকেই বুঝতে পারবেন এখানে কি কি জিনিস বাদ আছে এবং কোন জিনিসগুলো থাকলেও সঠিকভাবে কাজ করছে না। তো আপনি রেজাল্ট থেকে সেগুলো দেখে নেবেন এবং এই পরিবর্তনগুলো আপনার কোডিংয়ে করতে বলবেন, কিন্তু সেগুলো ধাপে ধাপে। আপনি সবগুলো পরিবর্তন একবারে যদি প্রম্পটে লেখেন তাহলে আপনি সঠিক রেজাল্ট নাও পেতে পারেন। আর আপনি যখন গুগল এআই স্টুডিওতে একটি ট্যাবে বারবার অনেকগুলি প্রম্পট দিবেন তখন আপনাকে ধীরে ধীরে রেজাল্ট খারাপ দিবে। তাই সব থেকে বেটার হয় আপনি একটি অ্যাপ থেকে যখন পছন্দের মতো কিছুটা রেজাল্ট পাবেন তখন আপনি অন্য একটি ট্যাব নিয়ে আপনি সেইখান থেকে আবার কোডিং জেনারেট করতে বলবেন। চলুন এই বিষয়টি আপনাকে আরও ক্লিয়ার করে দিই, কারণ অনেকে চেষ্টা করে ঠিকই, কিন্তু তাদের কিছু ভুলের জন্য এবং এআইকে সঠিকভাবে ব্যবহার না করতে পারার জন্য তারা শেষ পথে হাল ছেড়ে দেয়। যে কারণে কোডিং জেনারেট করার জন্য আপনি যে যে সমস্যা ফেস করতে পারেন এবং সেগুলো কিভাবে সমাধান করবেন সেটি জানা আপনার খুবই প্রয়োজন। আমি এত সময় এই ট্যাবটিতেই প্রম্পটিংয়ের মাধ্যমে কোডিং জেনারেট করে নিচ্ছিলাম, কিন্তু আমি আগেই বলেছি একটি ট্যাব থেকে অনেকগুলো প্রম্পটিংয়ের মাধ্যমে যখন কোডিং জেনারেট করতে থাকবেন তখন কিছুটা ভালো রেজাল্ট দিলেও পরবর্তীতে দেখা যাবে ওই যে কোডিংটি দিয়েছিল ওই কোডিংকে আরও বিকৃত করে পরবর্তীতে আরও খারাপ করে দিচ্ছে। যখন দেখবেন আপনার কোডিংগুলো পরপর খারাপের দিকে যাচ্ছে তখন আপনি এই ট্যাবে আর কাজ করবেন না। তো এই ট্যাব থেকে অ্যাট লাস্ট যে কোডিংটি ভালো রেজাল্ট পেয়েছিলেন সেই কোডিংটি আপনি কপি করে নেবেন এবং প্রজেক্টে এসে সেটি পেস্ট করবেন। আপনি যে ফাইলটিতে কোডিংগুলো রেখেছেন সেই ফাইলটির নাম রিনেম করে নেবেন। যেমন আমার এই কোডিংটি ইউজার অ্যাপের, তাই আমি এখানে ইউজার লিখলাম। এই প্রসেসটি আপনাকে পরবর্তীতে আরও অনেকবার রিপিট করতে হতে পারে। যদি ফাইলের মধ্যে ফায়ারস্টোর ডাটাবেজের রুলস থাকে তাহলে আপনি সেটি ফায়ারস্টোর ডাটাবেজ রাখবেন। সেমভাবে আপনার ফাইলটিতে যদি রিয়েল টাইম ডাটাবেজের রুলস থাকে তাহলে আপনি রিনেম করে রিয়েল টাইম ডাটাবেজ রুলস এটি লিখবেন। মূল কথা হচ্ছে ফাইলের মধ্যে আপনার যে কোডিং থাকবে বা যে রুলসটি থাকবে সেটি আপনি লিখবেন, যাতে পরবর্তীতে এআই স্টুডিওকে দিলে সেটি বুঝতে পারে যে কোন ফাইলটি কিসের। এখন প্রজেক্ট থেকে পাবলিশ ইওর ওয়েবসাইট, দেন ব্যাক টু কম্প্রেস ফাইল এবং আপনার ফোন থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে সেই ফাইলে এটি এক্সট্রাক্ট অর্থাৎ সেভ করে নেবেন। এখন চলে আসবেন ফাইল ম্যানেজারে এবং আপনার ফোনে যে ফোল্ডারে আপনি জিপ ফাইল হিসেবে সেটি সেভ করেছিলেন সেই ফোল্ডারে চলে আসবেন এবং এখানে যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন সেটিতে টাচ করবেন এবং এক্সট্রাক্ট করে জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। যখন এটি আনজিপ করবেন তখন নতুন একটি ফাইল দেখতে পাবেন, যে ফাইলের মধ্যে আপনি যে কোডিং ফাইলটি তৈরি করেছিলেন সেটি এখানে দেখতে পাবেন। এখন চলে আসবেন গুগল এআই স্টুডিওতে এবং ফার্স্টে নতুন ট্যাব নেবেন এবং প্লাস আইকনে টাচ করে আপলোড ইওর ফাইল। এটির মাধ্যমে আপনি যে ফোল্ডারে জিপ ফাইলটি আনজিপ করেছেন সেই ফাইলে চলে আসবেন এবং আপনার যে কোডিংয়ের ফাইলটি ছিল সেটি এখানে সিলেক্ট করে আপলোড করবেন এবং এখানে প্রম্পট হিসেবে লিখবেন, আমি তোমার কাছে আমার ইউজার অ্যাপের বা যে অ্যাপের ফাইলটি আপনি এখানে দিবেন সেই ফাইলের নামটি উল্লেখ করবেন। তোমাকে দিলাম, তুমি আমাকে এই ফাইলে কিছু পরিবর্তন করে দিবে। শুধুমাত্র আমি যে পরিবর্তনটি করতে বলবো সেটিই করবে, বাকি সব কিছুই অপরিবর্তিত রাখবে। এটি লেখার পর আমি এখানে প্রথমে যে পরিবর্তনটি করতে চাই সেটি আমি এখানে উল্লেখ করব। আমি চাই আমার যে অ্যাপটি তৈরি করেছে সেখানে যে লোগোটি আছে সেই স্থানে আমার নিজের লোগো থাকবে। তাই আমি এখানে লিখলাম আমার অ্যাপে যেখানে লোগো আছে সেখানে আমি নিজেই একটি লোগো অ্যাড করতে চাই, যে পিকচারটির নাম logo.png। আমি আগেই একটি পিকচার তৈরি করেছিলাম যেটি আমি লোগো হিসেবে এখানে ব্যবহার করব এবং ওই পিকচারটির নাম পরিবর্তন করে আমি logo.png রেখেছি, যে কারণে আমি এখানে সেই পিকচারের নামটি আমি এখানে উল্লেখ করলাম এবং বললাম তুমি আমাকে ওই লোগোটি অ্যাড করার জন্য এই কোডিংয়ে পরিবর্তন করে আমাকে সম্পূর্ণ কোডিং লিখে দিবে। আমার অ্যাপটিতে কিন্তু আরও অনেকগুলোই পরিবর্তন করার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেগুলো এখানে উল্লেখ করি নাই, কারণ ধাপে ধাপে আমাকে পরিবর্তনগুলো করতে হবে। সবগুলো পরিবর্তন একসাথে এখানে করতে বললে আপনার কোডিংয়ে অনেক ভুল করবে। এখানে নতুন যে কোডিংটি লিখে দিয়েছে এটি আপনি কপি করে নেবেন এবং প্রজেক্টে চলে আসবেন। আমাদের আগের যে কোডিংয়ের ফাইলটি আছে আমরা ওই ফাইলের মধ্যেই কিন্তু এই কোডিংগুলো রিপ্লেস করব না, যে কারণে প্লাস আইকনে টাচ করব, HTML এটি সিলেক্ট থেকে আমি ফাইলের একটি নাম দিয়ে নতুন একটি ফাইল তৈরি করব এবং এই ফাইলের মধ্যে প্রবেশ করব এবং এখানে যে কোডিংগুলো আছে সে কোডিংগুলো প্রথমে রিমুভ করে নিব এবং আমরা যে কোডিংটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করব।
আমার আগে যে কোডিং ছিল সেই কোডিংয়ের সাথে রিপ্লেস করি নাই, কারণ আমার এই কোডিংয়ে কেমন রেজাল্ট দেবে এটি আমি এখনও জানি না। তাই আগে যে কোডিংটি দিয়েছিল সেই কোডিংয়ের সাথে রিপ্লেস করলে ওই কোডিংগুলো হারিয়ে যেত, যে কারণে যতবার আপনি কোডিং টেস্ট করবেন ততবার নতুন একটি ফাইল তৈরি করে নেবেন এবং সেই ফাইলের মধ্যে কোডিংগুলো রান করবেন। যেহেতু এখন আমি নিজের লোগো অ্যাড করব, সে কারণে ব্যাগে চলে আসব এবং ইনপুট আইকনে টাচ করে ইনপুট মিডিয়া ফাইলের মাধ্যমে আমি logo.png নামে যে পিকচারটি আমি আগেই তৈরি করেছিলাম সেই পিকচারটি এখানে ইনপুট করব। এখন চলে আসবো আমার কোডিংয়ের ফাইলে এবং এটি রান করে দেখবেন আপনার কাজটি ঠিকভাবে করছে কিনা। ঠিক এই প্রসেসটি ফলো করে আপনার অ্যাপে যে সকল পরিবর্তনগুলো করতে চান সেগুলো গুগল এআই স্টুডিও থেকে করে নেবেন। একটি ট্যাবে যত সময় পর্যন্ত ভালো রেজাল্ট দিবে তত সময় আপনি সেই ট্যাব থেকে কোডিং জেনারেট করবেন। তারপরে যখন সমস্যা হবে তখন আপনি নতুন ট্যাব নিয়ে আমার প্রসেসটি ফলো করে আবারও সেখান থেকেই কাজগুলো করবেন। যখন এইভাবে আপনার ইউজার অ্যাপে সকল প্রকার অপশন বা ফাংশনগুলো আপনি ঠিকভাবে অ্যাড করে নিতে পারবেন, তখন আপনার প্রয়োজন পড়বে এই অ্যাপের জন্য অ্যাডমিন অ্যাপ তৈরি করা, যাতে আপনি ওই অ্যাপের মাধ্যমে আপনি এই ইউজার অ্যাপকে কন্ট্রোল করতে পারেন। শুধুমাত্র অ্যাডমিন অ্যাপ তৈরি করলেই তো আর হবে না, অ্যাডমিন অ্যাপ এবং ইউজার অ্যাপ এই দুটি অ্যাপকে একসাথে কন্ট্রোল করার জন্য এবং কানেক্ট করার জন্য ফায়ারবেসকে কানেক্ট করতে হবে। তাই গুগল এআই স্টুডিওতে আসার পর আমাদের চূড়ান্ত যে ইউজার অ্যাপের কোডিংটি আছে সেই কোডিংয়ের ফাইলটি এখানে ইনপুট করব এবং এখানে প্রম্পট হিসেবে লিখব, আমি তোমাকে আমার ইউজার অ্যাপের কোডিং ফাইলটি দিলাম। এই অ্যাপটিতে যত প্রকার অপশান আছে, এক কথায় এই অ্যাপকে প্রপারভাবে কন্ট্রোল করার জন্য আমাকে একটি অ্যাডমিন অ্যাপ তৈরি করে দিবে, যেটির মাধ্যমে এই ইউজার অ্যাপে যতগুলো অপশান বা ফাংশনগুলো আছে সেগুলো আমি কাস্টমাইজ করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। আরও ভালোভাবে প্রম্পটিং করার জন্য আপনি যেহেতু ইউজার অ্যাপের জন্য আগেই একটি পরিকল্পনা করে রেখেছেন, তাই আশা করা যায় আপনি অ্যাডমিন অ্যাপের জন্য একটি পরিকল্পনা করেছেন যে আপনার অ্যাডমিন অ্যাপের ইন্টারফেস কেমন হবে, যেমন কোনো নোটিশ দেওয়ার জন্য আলাদা অপশান থাকবে বা কাস্টম কোনো তালিকা তৈরি করার জন্য আপনার একটি আলাদা অপশান থাকবে, রক্তদানের জন্য আলাদা সেকশন থাকবে বা চ্যাট করার জন্য আলাদা সেকশন, বা যারা ইউজার অ্যাপে অ্যাকাউন্ট খুলবে তাদেরকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন বা তাদের ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। আপনার আগে থেকে একটি পরিকল্পনা থাকা উচিত, তো সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এগুলো শেষে উল্লেখ করবেন, আমি এই অ্যাপ দুইটিকে ফায়ারবেসের মাধ্যমে কানেক্ট করতে চাই, তাই আমাকে ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সেখানে আমাকে কি কি করতে হবে সব কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ লিখে দাও। এখন আপনাকে অ্যাডমিন অ্যাপের কোডিংগুলো লিখে দিবে এবং আপনার ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সেখানে আপনাকে কি কি করতে হবে আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো বিস্তারিতভাবে লিখে দিবে। আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দিই, আমার অ্যাপের কোডিং অনুযায়ী আমাকে যেভাবে ফায়ারবেসকে কাস্টমাইজ করতে হয়েছিল, আপনি যদি সেই বিষয়টি ফলো করেন তাহলে আপনার অ্যাপের ক্ষেত্রে কাজ নাও করতে পারে, কারণ কোডিংয়ের টেক্সচার অনুযায়ী আপনাকে ফায়ারবেসকে কাস্টমাইজ করতে হবে। যে কারণে এখানে আপনাকে ফায়ারবেসে যে কাজগুলো করতে বলেছে আপনাকে সেই কাজগুলো ফলো করা উচিত। যদিও আমার অ্যাপের জন্য ফায়ারবেসে যে সকল কাজগুলো করতে হয়েছিল সেগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। এখানে আপনার অ্যাডমিন অ্যাপ এবং ফায়ারবেসের ফায়ারস্টোর ডাটাবেস এবং রিয়েল টাইম ডাটাবেসের জন্য যে সকল রুলসগুলো ব্যবহার করতে হবে সেগুলো লিখে দিয়েছে, সেগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের প্রজেক্টে রাখতে হবে। এজন্য কপি করে প্রজেক্টে চলে আসবো, নতুন ফাইল তৈরি করে নেবেন এবং ফাইলের নাম আপনি অ্যাডমিন রাখতে পারেন। এই ফাইলের মধ্যে আপনার অ্যাডমিন অ্যাপের কোডিংটি পেস্ট করবেন এবং রান করবেন। যেহেতু আপনি অ্যাডমিন অ্যাপ এবং ইউজার অ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট খোলার অপশান রাখবেন, তাই অ্যাডমিন অ্যাপে অ্যাডমিন প্রথমে অ্যাকাউন্ট খুলবে, তারপরে অ্যাপে প্রবেশ করতে পারবে। এখনও পর্যন্ত আমরা অ্যাডমিন অ্যাপে কোনো ফায়ারবেস কানেক্ট করি নাই, যে কারণে এখান থেকে কোনো প্রকার অ্যাকাউন্ট খোলা সম্ভব না, তাই আপনি অ্যাপে প্রবেশ করতে পারবেন না। এআই স্টুডিওতে আপনাকে যে নিয়মে ফায়ারবেস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সেটি কাস্টমাইজ করার কথা বলেছে সেই কাজগুলো শেষ করার পরে আপনি অ্যাডমিন অ্যাপকে টেস্ট করতে পারবেন। তো আপনি সেই নিয়মটি ফলো করে আপনার কাজটি করবেন। আমি যে কাজটি করেছিলাম সেটি আপনাকে দেখাই। আশা করি আমার ফায়ারবেস কাস্টমাইজ করার বিষয় এবং আপনার যে ফায়ারবেস কাস্টমাইজ করার বিষয়টি অনেকাংশেই মিল থাকবে। যদি কিছুটা ব্যতিক্রম থাকে তাহলে সেটি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে নিজেকেই করতে হবে। যে কোনো একটি ব্রাউজার থেকে ফায়ারবেস কনসোল লিখে সার্চ করে ফায়ারবেসের এই সাইটে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি যে জিমেইল দিয়ে ফায়ারবেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেইলটি এখানে অবশ্যই লগ ইন করে রাখবেন। প্রথমে আপনাকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য এখানে টাচ করে এখানে আপনার প্রজেক্টের নামটি দিবেন এবং এই বক্সটি টিক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। সব কয়টি কন্টিনিউ করার পর অ্যানালাইজ লোকেশন, এখানে আপনি কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। অ্যাট লাস্ট এই বক্সটিও টিক দিয়ে ক্রিয়েট প্রজেক্টে টাচ করবেন।
কিছু সময় প্রসেসিং নেওয়ার পর আপনার এখানে একটি প্রজেক্ট তৈরি করে দিবে। প্রজেক্টটি তৈরি হওয়ার পর প্লাস আইকনে অ্যাড অ্যাপে টাচ করবেন এবং ওয়েব আইকনে চলে আসবেন। আপনার অ্যাপের একটি নাম দিবেন, এই বক্সটি টিক দিয়ে রেজিস্টার অ্যাপে টাচ করবেন। পরবর্তী ধাপে এখানে একটি ফায়ারবেস এসডিকে দেখতে পাচ্ছেন, যেটি আপনি কপি করে নেবেন। এই এসডিকে থেকে কিছু ইনফরমেশন আমাদের অ্যাপের কোডিংয়ে অ্যাড করতে হবে। তাই আমরা ওয়েবে যে প্রজেক্টে আমরা এই কাজগুলো করতেছি সেখানে এসে নতুন একটি ফাইল তৈরি করব এবং সেখানে ফায়ারবেস এসডিকে নামে নতুন একটি ফাইল তৈরি করে নিয়ে সেই ফাইলের মধ্যে আমরা এই এসডিকেটি কপি করে রেখে দিব। এটি কোডিংয়ে রিপ্লেস করার আগে ফায়ারবেসের কাজগুলো সম্পন্ন করি। তো ফায়ারবেসে এসে এখানে তেমন কোনো কিছু পরিবর্তন করতে হবে না। নেক্সট এবং কন্টিনিউ করে ওয়েব প্রজেক্টটি তৈরি করা কমপ্লিট করবেন। এখন আমাদের অ্যাপের প্রয়োজন অনুযায়ী কিছু জিনিস অ্যাক্টিভ করতে হবে। তার জন্য বিল্ড থেকে প্রথমে অথেন্টিকেশনে চলে আসব এবং অথেন্টিকেশন ট্যাবে আসার পর গেট স্টার্টের মাধ্যমে আমরা এটি অ্যাক্টিভ করব। মূলত অথেন্টিকেশন এই ট্যাবটির কাজ হচ্ছে আমাদের অ্যাপে কাউকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া। তো আমাদের অ্যাপে যেহেতু জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবে, এজন্য ইমেইল আর পাসওয়ার্ড এটি সিলেক্ট করব। এখানে দুইটি অপশন আছে, অপশন দুটি অন করে দিয়ে সেভ করে দিব। আমাদের এখানের কাজ কমপ্লিট। আবারও বিল্ড থেকে চলে আসবো ফায়ারস্টোর ডাটাবেজে। তো এই ট্যাবে আসার পর ক্রিয়েট ডাটাবেজে টাচ করব এবং এখানে যে সকল সেটিংগুলো করতে হবে সেগুলো কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। আপনি শুধুমাত্র নেক্সট এবং কন্টিনিউ করবেন। ডাটাবেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পর রুলসে চলে আসবেন এবং এখানে যে রুলসটি আছে সেই রুলসটি আমাদের পরিবর্তন করে আমরা এআই স্টুডিও থেকে যে রুলসটি পেয়েছিলাম সেই রুলসটি আমরা এখানে রিপ্লেস করব এবং পাবলিশ করে দিব। ফায়ারস্টোর ডাটাবেজের কাজ সম্পন্ন করার পর আবারও বিল্ড থেকে রিয়েল টাইম ডাটাবেজে চলে আসব। রিয়েল টাইম ডাটাবেজ ট্যাবে আসার পর ক্রিয়েট ডাটাবেজে টাচ করব এবং এখানে আমাদের তেমন কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। জাস্ট নেক্সট এবং ইনেবল করে আমরা রিয়েল টাইম ডাটাবেজটি অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হওয়ার পর ফায়ারস্টোর ডাটাবেজের মতোই রুলসে চলে আসবেন এবং এখানে যে রুলসটি আছে সেটি আমরা ফায়ারবেস থেকে যে রুলসটি পেয়েছিলাম রিয়েল টাইম ডাটাবেজের জন্য সেই রুলসটি কপি করে নিয়ে আমরা এখানে সেটি রিপ্লেস করে দিব এবং পাবলিশ করব। এখানে আমি ফায়ারস্টোর ডাটাবেজ এবং রিয়েল টাইম ডাটাবেজের যে রুলসগুলো ব্যবহার করলাম এটি মূলত আমাদের অ্যাপে যে সকল ফিচারগুলো থাকবে বা যে সকল অপশানগুলো থাকবে সেগুলো পরিচালনা করার গাইডলাইন হলো এই রুলসগুলো। তাই বলা যায় ফায়ারস্টোর ডাটাবেজ এবং রিয়েল টাইম ডাটাবেজ এই দুইটি ট্যাব আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনার অ্যাপের স্ট্রাকচার অনুযায়ী শুধুমাত্র ফায়ারস্টোর ডাটাবেজ ব্যবহার করাই যথেষ্ট হতে পারে। তো আপনার অ্যাপের জন্য ফায়ারস্টোর ডাটাবেজ বা রিয়েল টাইম ডাটাবেজ এই দুইটি প্রয়োজন আছে কিনা সেটি আপনি এআই স্টুডিও থেকে জানতে পারবেন। যদি শুধুমাত্র ফায়ারস্টোর ডাটাবেজকে কাস্টমাইজ করার কথা উল্লেখ করে তাহলে আপনার রিয়েল টাইম ডাটাবেজের প্রয়োজন নেই। আর যদি দুইটাই উল্লেখ করে তাহলে আপনি দুইটাতেই আমার দেখানো প্রসেস অনুযায়ী দুইটাতেই অ্যাডজাস্ট করবেন। আর এখানে যে রুলসগুলো ব্যবহার করেছি এগুলো আপনি আপনার অ্যাপ অনুযায়ী এআই স্টুডিও আপনাকে লিখে দিবে, আপনি সেই রুলসগুলো কপি করে নিয়ে এখানে ব্যবহার করবেন। ফায়ারবেজে বিল্ড সেকশনে আরও অনেকগুলো অপশন রয়েছে, যেমন স্টোরেজ হোস্টিং। আমরা যেহেতু ফায়ারবেজকে ফ্রি প্ল্যানে ব্যবহার করছি তাই আমরা এগুলো ব্যবহার করলে প্রপারভাবে অ্যাপটি কন্ট্রোল করতে পারবো না, কারণ আমরা অ্যাপ থেকে কোনো পিকচার বা ভিডিও আপলোড করলে তার জন্য স্টোরেজের প্রয়োজন পড়ে, আর ফ্রি প্ল্যানে স্টোরেজের লিমিটেশন আছে, তাই আমাদের অ্যাপে পরবর্তীতে সমস্যা হবে। তো আমি যে অ্যাপটি তৈরি করেছিলাম সেখানে কিন্তু পিকচার আপলোড করার প্রয়োজন ছিল, যে কারণে আমার অ্যাপে যেখানে পিকচার আপলোড করতে হবে সেখানে আমি সরাসরি পিকচার আপলোড না করে সেইখানে পিকচারের লিঙ্ক যুক্ত করার অপশান রেখেছি যাতে আমার স্টোরেজের প্রয়োজন না পড়ে। তো আপনার অ্যাপেও যদি কোথাও পিকচার আপলোড করার প্রয়োজন পড়ে তাহলে সেখানে আপনি পিকচারের লিঙ্কে যুক্ত করার অপশান তৈরি করবেন। আর আপনার পিকচারের লিঙ্ক নেওয়ার জন্য পোস্ট ইমেজ এই ওয়েবসাইটে এসে আপনার পিকচারটি আপলোড করবেন এবং সেই পিকচারের ডাইরেক্ট লিঙ্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেটি কপি করে নিয়ে আপনার অ্যাপে যেখানে পিকচার আপলোড করার প্রয়োজন সেখানে পিকচারের পরিবর্তে লিঙ্ক যুক্ত করে আপনার পিকচারগুলো সেখানে শো করাতে পারেন। এখন আমাদের ফায়ারবেজে শুধুমাত্র একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে অ্যাডমিন নির্বাচন করা। আপনার অ্যাপটি যে জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে অ্যাডমিন কন্ট্রোল করতে পারবে সেই জিমেইলটি এখানে সেট করার জন্য ওয়েবে সেই প্রজেক্টে চলে আসবেন এবং এখানে যে ইউজার অ্যাপের যে কোডিংয়ের ফাইলটি আছে সেই ফাইলে প্রবেশ করবেন। এই কোডিংয়ের মধ্যে একটি জায়গায় দেখবেন ফায়ারবেজ কনফিগ নামে একটি লিস্ট আছে, যার মধ্যে এপিআই কি, আর ডোমেইন, প্রজেক্ট আইডি, মেসেজ সেন্ড আইডি সহ আরও অনেকগুলো লিস্ট পাবেন, যেখানে আমাদের ফায়ারবেজ এসডিকে থেকে কিছু ইনফরমেশন এখানে যুক্ত করতে হবে। তো আমরা ফায়ারবেজ থেকে যে এসডিকেটি কপি করে রেখেছিলাম সেটিতে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি, আর ডোমেইন, প্রজেক্ট আইডি, মেসেজ সেন্ড আইডি সহ আরও অনেকগুলো ইনফরমেশন আছে আমাদের প্রজেক্টের। এইখান থেকেই এই সকল ইনফরমেশনগুলো কপি করে নিয়ে আমাদের ইউজার অ্যাপে ফায়ারবেজ কনফিগে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেখানে সেটি রিপ্লেস করতে হবে।
ইউজার অ্যাপের কোডিংয়ের যেখানে এপিআই কি চেয়েছে সেখানে আমরা ফায়ারবেস এসডিকে থেকে এপিআই কিটি কপি করে আমরা ওইখানে যে এপিআই কিটি আছে তার সাথে রিপ্লেস করে দিব। এই সেমভাবেই ফায়ারবেস কনফিগের মধ্যে যে সকল ইনফরমেশন চেয়েছে সেগুলো আপনি ফায়ারবেস এসডিকের মধ্যে পেয়ে যাবেন। সেখান থেকে সেটি কপি করে নিয়ে আমাদের ইউজার অ্যাপের কোডিংয়ে সেটি রিপ্লেস করবেন। এই কোডিংয়ে যে সকল ইনফরমেশনগুলো প্রয়োজন সেই সবগুলোই আপনি ফায়ারবেস এসডিকের মধ্যে পেয়ে যাবেন। তবে একটি জিনিস সেখানে পাবেন না, সেটি হচ্ছে ডাটাবেস ইউআরএল। এটি নেওয়ার জন্য আপনাকে ফায়ারবেসে চলে আসতে হবে এবং রিয়েল টাইম ডাটাবেসে আসার পর এখানে যে ইউআরএলটি দেখছেন সেই ইউআরএলটি আপনি কপি করে নিয়ে কোডিংয়ের ওই স্থানে যেয়ে রিপ্লেস করবেন। আর একটা বিষয়, আপনি যে ফায়ারবেসের এসডিকেটি ব্যবহার করবেন সেটি যদি আপনি আগে ফায়ারবেস থেকে কপি করে না নিয়ে রাখতে পারেন তাহলে আপনি এই প্রজেক্টের পাশে যে সেটিং আইকনটি দেখছেন সেখানে টাচ করলে আপনি ফায়ারবেসের এসডিকেটি আপনি এখানে দেখতে পাবেন, সেটি কপি করে নেবেন এবং এই এসডিকে থেকে ইনফরমেশনগুলো আপনি ওই কোডিংয়ে রিপ্লেস করবেন। ফায়ারবেস কনফিগে যে সকল ইনফরমেশন রিপ্লেস করার প্রয়োজন ছিল সেগুলো সঠিকভাবে করার পর এই কোডিংটি রান করবেন এবং প্রথমে আপনি এখানে একটি জিমেইল দিয়ে সাইন আপ করবেন। তো আপনি যখন সাইন আপ কমপ্লিট করে এখানে লগ ইন করবেন তখন আপনি চলে আসবেন ফায়ারবেসে এবং অথেন্টিকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে জিমেইলটি দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেইলটি এখানে শো হচ্ছে এবং এই লিস্টে একটি ইউআইডি নাম্বার পাবেন যেটি আপনি এখান থেকে কপি করে নেবেন। এখন চলে আসবেন রিয়েল টাইম ডাটাবেসে। ডাটা লিস্ট থেকে নিচে এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন, যে লিঙ্কে টাচ করলে পাশে প্লাস আইকন শো হবে, সেই প্লাস আইকনে টাচ করবেন এবং প্রথমে এখানে আপনি লিখবেন অ্যাডমিন এবং আর এখানে কোনো কিছুই লিখতে হবে না, জাস্ট অ্যাড করবেন। অ্যাডমিনের লিস্টটি তৈরি হয়ে যাওয়ার পর অ্যাডমিনে টাচ করবেন এবং পাশে থাকা প্লাস আইকনে টাচ করবেন এবং এখানে যে কি এর ঘর আছে এখানে আপনি কপি করা ইউআইডিটি পেস্ট করবেন এবং ভ্যালুর ঘরে ট্রু লিখবেন এবং এটিও অ্যাড করে নেবেন। এখানে একটি জিনিস লক্ষ্য করেন, আমি এখানে কিন্তু প্রথমে অ্যাডমিনস নামে একটি লিস্ট তৈরি করছি এবং ওই লিস্টের মধ্যে অ্যাডমিনের ইউআইডিটি ব্যবহার করছি। এখানে কিন্তু আমি অ্যাডমিনস নামেই লিস্ট তৈরি করছি, এখানে কিন্তু আমি অ্যাডমিন নামে লিস্ট তৈরি করি না, অ্যাডমিনস নামেই লিস্ট তৈরি করছি, কারণ আমার যে অ্যাপের কোডিংটি আছে সেই কোডিংয়ের মধ্যে অ্যাডমিন যাচাই করার জন্য অ্যাডমিনস কোডিং ব্যবহার করা হয়েছে, মানে অ্যাডমিনের শেষে এস থাকবে। কিন্তু আপনার যে অ্যাপের কোডিংটি আছে সেখানে শুধুমাত্র অ্যাডমিন দিয়ে অ্যাডমিন যাচাই করার ব্যবস্থা থাকতে পারে, তাই আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে অ্যাডমিন বা অ্যাডমিনস নামে ফাইল তৈরি করবেন এবং তার মধ্যে অ্যাডমিনের ইউআইডিটি ব্যবহার করবেন। সবথেকে ভালো হবে এখানে কোথায় কী লিখতে হবে সেটি এআই স্টুডিও থেকে দেখে নিলে। আপনার অ্যাপে যদি একাধিক অ্যাডমিন রাখতে চান তাহলে এই লিস্টে আরও একটি ইউআইডি যোগ করতে হবে যার অ্যাডমিন আপনি করতে চান। আমার অ্যাপটিতে যেহেতু ফায়ারস্টোর ডাটাবেস এবং রিয়েল টাইম ডাটাবেস দুই জায়গাতেই রুলস ব্যবহার করা হয়েছে, তাই আমাকে অ্যাডমিন নির্বাচন দুই জায়গাতেই করতে হবে, যে কারণে ফায়ারস্টোর ডাটাবেসে চলে আসব এবং স্টার্ট কালেকশনে টাচ করব। কালেকশন আইডি হিসেবে লিখব অ্যাডমিন এবং নেক্সট করব। ডকুমেন্ট আইডি এখানে আমাদের অ্যাডমিনের যে ইউআইডিটি ছিল সেটি পেস্ট করব। নিচে ফেইডে লিখব ইজ অ্যাডমিন, অ্যাডমিনের এ বড় হাতের দিব এবং টাইপ বোলান সিলেক্ট করে ভ্যালু হিসেবে ট্রু লিখব। অ্যাট লাস্ট সেভ করে নিব। এখানেই কিন্তু আমাদের ফায়ারবেসের কাজ কমপ্লিট। এখন চলে আসবো হোপ ওয়েবের সেই প্রজেক্টে এবং অ্যাডমিন অ্যাপের যে কোডিং ফাইলটি আছে সেই ফাইলটি প্রবেশ করব। এই কোডিংয়ের মধ্যেও আমরা ফায়ারবেস কনফিগ নামে একটি লিস্ট দেখতে পাবো যেখানে ফায়ারবেস এসডিকে থেকে পাওয়া কিছু ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে, যেমনটি আমরা ইউজার অ্যাপের কোডিংয়ের ক্ষেত্রে করেছি। যেহেতু আমি ইউজার অ্যাপের কোডিংয়ে আগেই এই সকল ইনফরমেশনগুলো সাবমিট করেছি, তাই আমি ইউজার অ্যাপের কোডিংয়ে চলে এসে ফায়ারবেস কনফিগের লিস্টে যে সকল ইনফরমেশন আমি সাবমিট করেছি সম্পূর্ণ কোডিংটি আমি কপি করে নিব এবং আবারও চলে আসবো অ্যাডমিন অ্যাপে এবং অ্যাডমিন অ্যাপের কোডিংয়ে যেখানে ফায়ারবেস কনফিগে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে সেখানে সেই সকল ইনফরমেশনগুলো আমি পেস্ট করে দিব, তাহলে এই কাজটি শর্টকাটে হয়ে যাবে। এই কোডিংয়ের মধ্যে দেখছেন অ্যাডমিন নির্বাচন করার জন্য একটি জিমেইল অ্যাড করার অপশান আছে, যেখানে অলরেডি আমি দুইটি জিমেইল অ্যাড করে রেখেছি। এখানে আপনি যে জিমেইলটি অ্যাডমিন হিসেবে রাখতে যাচ্ছেন সেই জিমেইলটিও লিখে দিবেন। তবে হ্যাঁ, আপনার অ্যাডমিন অ্যাপের কোডিংয়ের ক্ষেত্রে এমন জিমেইল অ্যাড করার অপশান নাও থাকতে পারে। এটি কমপ্লিট করার পর এটি রান করব এবং ইউজার অ্যাপে যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং ওই জিমেইলকে আমরা অ্যাডমিন হিসেবে নির্বাচন করেছিলাম, ওই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। অ্যাডমিন অ্যাপে আমরা যখন লগ ইন করবো তখন ফায়ারবেসে আর বাকি যে সকল কাজগুলো করার প্রয়োজন সেগুলো অটোমেটিকভাবে হয়ে যাবে। আচ্ছা, কি মনে হচ্ছে ইউজার অ্যাপের জন্য আপনি এতবার কোডিং জেনারেট করে ইউজার অ্যাপকে পারফেক্ট করলেন,
আর অ্যাডমিন অ্যাপের ক্ষেত্রে কি একবারেই আপনার কোডিংটি পারফেক্ট হয়ে যাবে? অবশ্যই না। ফায়ারবেস কানেক্ট করার পর আপনি তো অ্যাডমিন অ্যাপে প্রবেশ করে দেখতে পারবেন যে আপনার অ্যাডমিন অ্যাপে কি যুক্ত করেছে এবং সেই অপশনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। যেগুলো মিসিং আছে বা যেগুলো কাজ করছে না সেগুলো আপনাকে আবারও কোডিংয়ের মাধ্যমে ঠিক করতে হবে। কিন্তু এবার কোডিং জেনারেট করার প্রসেসটা কিন্তু একটু কঠিন হবে। এআই স্টুডিওতে আসার পর আপনি যদি অ্যাডমিন অ্যাপে কোনো একটি ফিচার যুক্ত করতে চান বা কোনো একটি অপশন সঠিকভাবে কাজ করছে না সেটি ফিক্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডমিন অ্যাপ, ইউজার অ্যাপ এবং ফায়ারবেজের যে সকল রুলসগুলো আপনাকে দিয়েছিল সেইগুলোর ফাইল এখানে আপলোড করতে হবে। কারণ আপনি যে পরিবর্তনটি করতে চান সেটির জন্য আপনার অ্যাডমিন অ্যাপের পাশাপাশি ইউজার অ্যাপেও কোডিং পরিবর্তন করতে হতে পারে এবং ফায়ারবেজের যে রুলসগুলো আছে সেগুলো পরিবর্তন করতে হতে পারে। তো আপনি এই ফাইলগুলো এখানে আপলোড করে লিখবেন, আমি তোমার কাছে আমার অ্যাডমিন অ্যাপ, ইউজার অ্যাপ এবং ফায়ারবেজের রুলসের ফাইলগুলো দিলাম। আমি অ্যাডমিন অ্যাপে একটি পরিবর্তন করতে চাই বা কোনো একটি বিষয় যুক্ত করতে চাই। মানে আপনি যেটি করতে চান সেটি এখানে লিখবেন। আমি এক্সাম্পল হিসেবে চাচ্ছি আমার অ্যাডমিন অ্যাপে আমি দেখতে পাবো আমার ইউজার অ্যাপে কতজন অনলাইনে অ্যাক্টিভ আছে। এখানে আরও উল্লেখ করবে এই পরিবর্তনটি করার জন্য আমাকে কোডিং লিখে দিবে, আর বাকি সকল কোডিং অপরিবর্তিত রেখে আমাকে সম্পূর্ণ কোডিং লিখে দিবে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে এই পরিবর্তনটি করার জন্য আমার অ্যাডমিন অ্যাপ বা ইউজার অ্যাপে কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন হলে সেটিও লিখে দিবে, আর ফায়ারবেজের রুলসে কোনো কিছু পরিবর্তন করতে হলে সেটিও লিখবে। এই বিষয়গুলো উল্লেখ করার পর আপনি যখন এটি সেন্ড করবেন তখন দেখবেন এই পরিবর্তনটি করার জন্য আপনাকে কোথায় কি পরিবর্তন করতে হবে সেটি লিখে দিবে। আমার অ্যাপে এই ফিচারটি যুক্ত করার জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে ইউজার অ্যাপ, অ্যাডমিন অ্যাপ এবং রিয়েল টাইম ডাটাবেজের রুলসে পরিবর্তন করতে হয়েছে, যেগুলো নিচে লিখে দিয়েছে। তো প্রথমে আমাকে রিয়েল টাইম ডাটাবেজের এই রুলসটি আমাকে ব্যবহার করতে হবে। এজন্য এই রুলসটি কপি করে নিয়ে আমি ফায়ারবেজে এসে আমার রিয়েল টাইম ডাটাবেজের যে রুলসগুলো ছিল সেখানে আমি এটি বসাবো। ফায়ারবেজের রুলসের কাজ কমপ্লিট করার পর আমাকে ইউজার অ্যাপে পরিবর্তন করতে হবে। এজন্য ইউজার অ্যাপের কোডিংটি কপি করে নিয়ে আমি চলে আসবো আমার প্রজেক্টে এবং ইউজার অ্যাপের যে ফাইলটি আছে সেখানে আমি এই কোডিংটি রিপ্লেস করে রান করব। এই কোডিংয়ে কোনো ইরর না থাকলে পরবর্তীতে আমাকে অ্যাডমিন অ্যাপের কোডিংটি পরিবর্তন করতে বলেছে। এর জন্য সেমভাবে আমি অ্যাডমিন অ্যাপের কোডিংটি কপি করে নিব এবং প্রজেক্টে এসে অ্যাডমিন অ্যাপের কোডিংয়ের ফাইলে এসে আমরা ওই কোডিংয়ের সাথে এটি রিপ্লেস করব এবং এটি রান করব এবং যাচাই করব আমি যে পরিবর্তনটি করতে চেয়েছিলাম সেটি এখানে সঠিকভাবে করছে কিনা। তো আমার এখানে দেখছেন আমার কিন্তু অ্যাক্টিভ আছে কয়জন সেটির একটি অপশান এখানে যুক্ত করে দিয়েছে। আশা করি আপনিও বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডমিন অ্যাপে কোনো কিছু যুক্ত বা কোডিং কাস্টমাইজ করবেন। জাস্ট এই প্রসেসটি ফলো করে প্রথমে ইউজার অ্যাপ, ফায়ারবেজের রুলস এবং অ্যাট লাস্ট অ্যাডমিন অ্যাপের কোডিং যখন জেনারেট করে নিতে পারবেন তখন আপনি একটি পারফেক্ট রেজাল্ট পাবেন। তো যখন আপনি সঠিক রেজাল্টটি পাবেন তখন আপনি চাইবেন এটি অ্যাপে কনভার্ট করতে, কিন্তু আমি আপনাকে আগেই বলেছি আপনার কোডিং যাতে অন্য কেউ চুরি করতে না পারে তার জন্য একটি ট্রিক্স আপনাকে শেয়ার করব। তাই আপনি যখন পারফেক্ট কোডিংটি পেয়ে যাবেন তখন সেই কোডিংটি আপনি কপি করে নেবেন এবং এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটি আপনি isdentech.com লিখে সার্চ করলে পাবেন, আর আপনাদের সুবিধার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে এই সাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকেও এই সাইটে আসতে পারেন। তো এই পেজে প্রথম বক্সে আপনার কপি করা কোডিংটি পেস্ট করবেন এবং ইনকোডে টাচ করবেন। তো নিচে দেখছেন আরও কিছু কোডিং এখানে দিয়ে দিয়েছে। তো এই নিচের বক্সের কোডিংটি আপনি কপি করে আপনার প্রজেক্টে চলে আসবেন এবং যে ফাইলের কোড আপনি ইনকোড করছেন সেই ফাইলে আপনি এটি রিপ্লেস করবেন। তো এখানে আপনি এক লাইনেরই একটি কোডিং দেখতে পাবেন যেটি আপনি রান করলে ওই কোডিংয়ের সব কাজ করবে। এই প্রসেসটি রিপিট করে আপনি অ্যাডমিন অ্যাপ এবং ইউজার অ্যাপের যে কোডিংগুলো আছে সেই কোডিংগুলো ইনকোড করে এখানে রিপ্লেস করবেন এবং এর পরে যে আপনি সেটি অ্যাপে কনভার্ট করবেন। অ্যাপে কনভার্ট করার জন্য প্রজেক্টে আমাদের যে সকল ফাইলগুলো আছে সবগুলো ফাইল প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাডমিন, ইউজার এবং যে সকল পিকচার আপনি আপনার অ্যাপে ব্যবহার করবেন সেই পিকচারগুলির প্রয়োজন পড়বে। তাই যে সকল রুলস বা এসডিকেগুলো আছে সেই ফাইলগুলো আমি এখন ডিলিট করে দিলাম। ফার্স্টে আপনি যে অ্যাপটি কনভার্ট করতে যাচ্ছেন সেই অ্যাপটির লোগো ইনপুট করার জন্য ইনপুট আইকনে টাচ করবেন। ইনপুট মিডিয়া ফাইল থেকে আপনি যে লোগোটি এখানে ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করে ইনপুট করে নেবেন। ইনপুট অপশন থেকে এখানে আমি আরও একটি পিকচার ইনপুট করলাম যেটি আমার ইন্ট্রো হিসেবে ব্যবহার করব এবং পাবলিশ ইওর ওয়েবসাইটে টাচ করব কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। দেন প্রথমে আপনার অ্যাপের লোগোটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে টাচ করে আমার লোগোটি সিলেক্ট করে দিলাম এবং অ্যাপ্লিকেশন নেম এখানে আপনার অ্যাপের নামটি দিতে হবে। আমি যেহেতু প্রথমে আমার ইউজার অ্যাপটি তৈরি করতে যাচ্ছি এর জন্য ইউজার অ্যাপের নামটি আমি এখানে দিলাম। এর নিচে রয়েছে প্যাকেজ নেম,
প্যাকেজ নেম অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে, কারণ একই প্যাকেজ নেমে দুইটা অ্যাপ্লিকেশন একটা ডিভাইসে কখনোই ইনস্টল হয় না। তাই প্রতিবার যখনই আপনি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবেন, প্রতিবার আলাদা আলাদা প্যাকেজ নেম দিবেন। এগুলোর নিচে রয়েছে স্ক্রিন রোটেট মেথড। আপনার অ্যাপটি রোটেট করবে কি করবে না সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এর নিচে রয়েছে হোম পেজ। আপনি যদি ইউজার অ্যাপ তৈরি করেন, তাহলে আপনার ইউজার অ্যাপের ফাইলে যে নামটি দিয়েছিলেন ওই ফাইলের নামটি আপনাকে সেম টু সেম এখানে দিতে হবে। আপনাকে আরও বিষয়টি ক্লিয়ার করি, আপনি যে অ্যাপটি তৈরি করতে চাচ্ছেন সেই অ্যাপের কোডিংয়ের ফাইলে যে নামটি থাকবে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। ইমেজ অফ সেভ পেজ, এখানে আপনি ইন্ট্রো হিসেবে যে পিকচারটি ব্যবহার করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এর নিচে রয়েছে মোর অপশান। এখানে আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সকল অপশানগুলো আপনাকে অন করতে হবে বা যে সকল ফিচার রাখতে যাচ্ছেন সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি হাইড টাইটেল বার এটি অন করে দিলাম এবং অ্যালাউ সোয়াইপ টু রিফ্রেশ এটি অন করে দিয়ে টিকে টাচ করলে আপনার ইউজার অ্যাপটি কনভার্ট হয়ে যাবে। সেমভাবেই আপনাকে এখানে অ্যাডমিন অ্যাপটিও তৈরি করতে হবে। তো ইম্পোর্ট আইকন থেকে আমরা অ্যাডমিন অ্যাপের যে লোগোটি ব্যবহার করব সেই লোগোটি প্রথমে এখানে ইম্পোর্ট করে নিলাম, দেন পাবলিশ ইউর ওয়েবসাইটে চলে আসব। কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে প্রথমে আমাদের অ্যাপের আইকনটি সিলেক্ট করব। অ্যাপ্লিকেশন নেম হিসেবে আমরা অ্যাডমিন অ্যাপের যে নামটি দিতে যাচ্ছি সেই নামটি আমরা দিব এবং প্যাকেজ নেম কিছুটা পরিবর্তন করে নিব। হোম পেজে এসে আমরা এখন এটি পরিবর্তন করে লিখব অ্যাডমিন, কারণ আমার অ্যাডমিন অ্যাপের ফাইলের নামটি ছিল অ্যাডমিন। তো এটি দেওয়ার পর আগের মতোই সব কিছুই একই রাখবো এবং কনফার্ম করব। তো কিছু সময় প্রসেসিং নেওয়ার পর আমাদের অ্যাডমিন অ্যাপটিও রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, আরও একটা জিনিস বলা হয় নাই, এআই স্টুডিও আপনাকে যে নির্দেশনা দিবে কাজটি করার জন্য, আপনি কাজ করার সময় যদি ওই অপশনগুলো সেখানে না পেয়ে থাকেন তাহলে সেই স্থান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এছাড়াও আপনি যদি ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে থাকেন, কাজ শেষে আপনি একটি স্ক্রিনশট নিয়ে এআই স্টুডিওকে আসার পর আপনি ওই স্ক্রিনশটটি দিবেন এবং বলবেন আমার কাজ কি সঠিকভাবে হয়েছে, বা আপনি যদি ওই অপশনগুলো না খুঁজে পেয়ে থাকেন তাহলে কোথায় ওই অপশনগুলো আপনি পাবেন সে সম্পর্কেও আপনাকে ওই স্ক্রিনশট অনুযায়ী ইনস্ট্রাকশন দিতে পারে। এভাবেই যদি কাজ করেন তাহলে আশা করি আপনি একটি পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি আপনাকে মূলত কোডিং কাস্টমাইজ করার সঠিক নিয়মটি দেখিয়েছি। আমার একটি তৈরি করার জন্য মিনিমাম 15 দিনের মতো সময় লেগেছে, কারণ প্রতিবার প্রম্পটে সঠিক রেজাল্ট দেয় না। আপনাকে বারবার প্রম্পটিং করতে হবে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। তাই অবশ্যই আপনার ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে।